সাকিবকে দল থেকে বাদ দিতে বললেন তামিম ইকবাল খান। কেন, কখন, কোথায় বলেছেন তিনি? ক্রিক-ইনফোর একটা অনুষ্ঠান হয়, সেই শোতেই তামিম ইকবাল বলেছেন সাকিব আল হাসানকে যাতে বাদ দেওয়া হয় 4 ওভার বোলিং না করতে। বাংলাদেশে হারার জন্য, বাংলাদেশ হারবার জন্য যে ধরনের প্রেক্ষাপট তৈরি করার দরকার ছিল, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, হি মেড এভরিথিং পসিবল। এবং ক্যাপ্টেন হবার আর যার কথা ছিল একটা সময়, এবং সেই ক্যাপ্টেন হতে না পারার কারণে অনেকটা দুঃখে, ক্ষোভে, মন খারাপ করার কারণে তার পারফরমেন্সটা এখন আর সেই লেভেলে নেই। লিটন কুমার দাস তিনিও ভাই এই ম্যাচের মূল কারণ হয়েছে যে নাজমুল হোসেন শান্ত, কারণ আমি বলবো কারণ ওইটা এফেক্ট করছে ওর যে মানে অনেক বেশি বল খেলছে, ওই বলগুলা যে 7টা বল এক্সট্রা খেলছে ওই 7টা, আর লিটন দাস তার উপর যে সাকিব কন্টিনিউ ফ্লপ হইতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারার পর বাংলাদেশের দর্শকরা শান্ত এবং লিটনের উপর খুবই রেগে ফেটে উঠেছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের এমন ম্যাচ হারার পর একের পর এক নানা সমালোচনা এবং আলোচনার পাহাড় জন্ম দিয়েছে। অন্যদিকে আজকের ম্যাচে আম্পায়াররা যেই সকল ভূমিকা পালন করেছে সাউথ আফ্রিকার হয়ে, এতেই বাংলাদেশ হারতে হয়েছে। সেই সাথে বাংলাদেশের ব্যাটসম্যানরাও এমন যেন বাজে পারফরমেন্স করেছে, এতেই যেন বাংলাদেশকে বেশ ভুগিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার শান্ত এবং লিটনই বাংলাদেশকে হারিয়েছে এমন একটি মন্তব্য করেছেন রিয়াসত আজিম ভাই। এবং সেই সাথে লিটন শান্তরা কেন বারবার একের পর এক সুযোগ পাচ্ছে, দর্শক বন্ধুরা চলুন আমরা জেনে নেই। তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। সাকিবকে দল থেকে বাদ দিতে বললেন তামিম ইকবাল খান। কেন, কখন, কোথায় বলেছেন তিনি? ক্রিক-ইনফোর একটা অনুষ্ঠান হয়, সেই শোতেই তামিম ইকবাল বলেছেন সাকিব আল হাসানকে যাতে বাদ দেওয়া হয় 4 ওভার বোলিং না করতে পারলে। এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত সাকিব কোনো উইকেট পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওভারে দিয়েছিলেন 30 রান। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র 1 ওভার, 6 রান দেন, কোনো উইকেট পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতেও খুব বাজে সময় ছিল সাকিবের, 8 রান করেছেন। এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে যখন দলের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়, যখন তার স্কোর করতে হবে, তখন সাকিব আল হাসান নরকিয়াকে সজোরে আসা বলে পুল করতে গিয়েছিলেন এবং ক্যাচ তুলে দেন, ফিরে যান 3 রানে আউট হয়ে। এর চেয়ে দুঃখজনক বাজে শট আর হয় না। এই নিয়ে সমালোচনা চলছে। তামিম ইকবাল বলেছেন যদি সাকিব 4 ওভারও বোলিং করতে না পারে তাহলে তাকে দল থেকে অবশ্যই বাদ দেওয়া উচিত। এদিকে বীরেন্দ্র সেহবাগ তো সাকিবকে ব্যাগপত্র গুছিয়ে বাসায় যেতে বললেন, অপশন নিতে বললেন। ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় সাকিব আল হাসানের উপর এক প্রকার ক্ষোভ ঝাড়েন বীরেন্দ্র সেহবাগ। সাকিবের অবসর নেওয়া উচিত বলে সরাসরি মন্তব্য করেন বিশ্বকাপ জয়ী ওপেনার। আমি আগের আসরেই বলেছি সাকিব আন্তর্জাতিক টি-20 খেলা উচিত না। সাকিবের খেলা নিয়ে তার মন্তব্য, আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা আপনার শেষ আসর, কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত আমি টি-20 থেকে অপশন নিচ্ছি, আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য আমি কিছুই করতে পারছি না, তাহলে আমি খেলে কি করব? সাকিবের খেলার ধরনের সমালোচনায় সেহবাগ বলেন, আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথিউ হেডেন না, আপনি একজন বাংলাদেশি ক্রিকেটার, নিজের মাত্রা অনুযায়ী খেলো, এটা তো আপনার রেগুলার শটই না। ওই পরিস্থিতিতে সে কেন নরকিয়ার বলে পুল করতে যাবে? 17 বছরের বেশি সময় ধরে যার আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা, তার তো সাধারণ জ্ঞান থাকা দরকার। প্রতি বলেই রান নিলেই দল জিতে যায়। সাকিবের অবসর প্রসঙ্গে আলাপে নিজের অবসরের কথা উল্লেখ করেন সেহবাগ। যখন শ্রীলঙ্কা বিশ্বকাপ হচ্ছিল তখনই আমি বুঝেছি মর্নে মর্কেল বা আফগানিস্তানের বোলারদের আমি খেলতে পারছি না আমার মতো করে। তখনই আমি নির্বাচকদের জানিয়ে দিই আমাকে যেন টি-20 বিশ্বকাপ বা এই ফরম্যাটে নেওয়া না হয়, আমি কেবল ওয়ানডে ও টেস্ট খেলবো। সাকিবের শেষটা এখনই দেখছেন সেহবাগ। টি-20 বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয় পক্ষের সিদ্ধান্ত নিতে হবে সাকিব অবসরে যাবেন নাকি তাকে বাধ্য করা হবে। অথচ সাকিব বলেছেন তিনি আরও একটা বিশ্বকাপ খেলতে চান। এখন বল সাকিবের কোর্টে। সাকিব আল হাসান নানা সময় বলেন তিনি যখন বুঝবেন তিনি ড্রাইভার নন, প্যাসেঞ্জার, তখন থেকে তিনি খেলা ছেড়ে দিলেন। এখন কি তবে প্যাসেঞ্জার হয়ে গেছেন সাকিব? প্রশ্নটা তার কাছেই তোলা রইল। আপনারা কে কি মনে করেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। সম্মানজনকভাবে সবকিছু থেকে বিদায় নিলেই মনে হয় ভালো। হেরে গেছে। বাংলাদেশে হারার জন্য, বাংলাদেশ হারবার জন্য যে ধরনের প্রেক্ষাপট তৈরি করার দরকার ছিল, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, হি মেড এভরিথিং পসিবল। এবং ক্যাপ্টেন হবার আর যার কথা ছিল একটা সময়, এবং সেই ক্যাপ্টেন হতে না পারার কারণে অনেকটা দুঃখে, ক্ষোভে, মন খারাপ করার কারণে তার পারফরমেন্সটা এখন আর সেই লেভেলে নেই। লিটন কুমার দাস তিনিও ক্যাপ্টেনের পথেই মোটামুটি ছিলেন। বাংলাদেশ দল আজকের ম্যাচে পরাজিত হয়েছে 4 রানের ব্যবধানে। হৃদয় এবং রিয়াদ চেষ্টা করেছিলেন, সেই আলোচনা আমি আসবো। কিন্তু আমাদের বিখ্যাত উইকেট কিপার, এবং যাকে ব্যাটিং এর সুযোগ দিতেই হবে কারণ তিনি কিপিংটা পারেন, এবং জাতীয় দলের 11-এ সেটা হোক বিশ্বকাপের মতো মহা গুরুত্বপূর্ণ আসর, তাকে রাখতেই হবে। এই যে একটা অবস্থা, সেই লিটন কুমার দাস যখন 13 রান করা ডেভিড মিলারকে লাইভ দেন এবং তার শেষ পর্যন্ত রানটা 30-এর কাছাকাছি চলে যায়, অর্থাৎ বাংলাদেশ যেই ব্যবধানে হেরেছে মিলার অ্যাড করেছেন তার প্রায় 4 গুণ রান। ঠিক তখন এই যে রান মেকআপ করা, লিটনের 69 স্ট্রাইক রেটে ব্যাট করা, ক্যাপ্টেন শান্তর 60 স্ট্রাইক রেটে ব্যাট করা, 24 বল, 20 ওভারের 24 বল, মানে 4 ওভার খেলে মাত্র 13 রান করেন যখন ক্যাপ্টেন, এবং এগুলো নিয়ে প্রশ্ন করা যখন কেউ থাকে না, লিটন কুমার দাস যখন ম্যাচের পর ম্যাচ গত 7 ইনিংসে
গিয়ে দেখুন তার স্ট্যাটিস্টিক্স। গত 7 ইনিংসে টানা 100 নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেন, টি-20 খেলতে এসছেন এখানটায়। এগুলো নিয়ে প্রশ্ন করার যখন কেউ থাকে না, তখন বাংলাদেশকে, বাংলাদেশের ভক্তদের, বাংলাদেশের সমর্থকদের, বাংলাদেশের ক্রিকেটার এবং ম্যানেজমেন্টকে দুঃখিত হতে হয়। বুকে রক্তক্ষরণ হবে, চোখের নড়া জল গাল ভিজাবে। খেয়াল করে দেখুন কত প্রবাসী বাঙালি এই ম্যাচটা দেখার জন্য এসছে। তারা তাদের কাজ ফেলে অতিরিক্ত ডলার খরচায় টিকিটটা কিনে এসেছে শুধুমাত্র বাংলাদেশের জয় দেখার জন্য। রিয়াদ এবং হৃদয় সেই চেষ্টাটা করেছিলেন, তানজিম সাকিব সেই চেষ্টাটা করেছিলেন, তাসকিন আহমেদ সেই চেষ্টাটা করেছিলেন, কিন্তু ইন্ডিভিজুয়াল চেষ্টায় তো আসলে দলগত সাফল্য পাওয়া যায় না এবং সেটা যায় না। ক্যাপ্টেন, অনেকেই বলছে যে বাংলাদেশ আসলে বিশ্বকাপে এবং প্রত্যেকটা বৈশ্বিক আসলে যখন খেলতে যায় একজন করে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে যায়, একজন করে বোঝা বহন করে। বাঙালির যদি আমি বাংলা ভাষায় ভালোভাবে বলার চেষ্টা করি, যখন ক্যাপ্টেন সেই বোঝায় পরিণত হন, যখন ক্যাপ্টেন নিজে রান করতে পারেন না, তিনি কি নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে রান করবেন, তারপর আমরা বলবো যে এরপরে 10টা ম্যাচে আর কোনো টেনশন নেই, নাজমুল শান্ত আমাদের ক্যাপ্টেন থাকবে, তিনি 11-এ চান্স পাবেনি, তাকে নিয়ে বলার কিছু নেই। এটা কি যুক্তিযুক্ত? একবার ভেবে দেখুন যে আমাদের ক্যাপ্টেন যখন রান করতে পারেন না, ম্যাচের পর ম্যাচ ফেল করেন, এবং তার সাথে লিটন কুমার দাসের যখন একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা, এবং সেই লিটনকেই বাংলাদেশে লাস্ট সংবাদ সম্মেলনে ইউএসএ আসার আগে ব্যাক করতে গিয়ে নাজমুল হোসেন শান্ত যখন বলে লিটনের থেকে বেটার অপশন থাকলেও তাকে তিনি দলভুক্ত করতেনি, কারণ লিটন শান্তর থেকে বেটার ব্যাটার। শান্ত 60 এভারেজে স্ট্রাইক রেটে ব্যাট করেছে, লিটন 69 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, হোক সেটা টি-20 ফরম্যাটের। যেহেতু ক্যাপ্টেনের থেকে 9 স্ট্রাইক রেট বেশিতে ব্যাট করেছে, সো তিনি তো ব্যাটার, তাকে নিতেই হবে। তখন আসলে ক্যাপ্টেনের মানসিকতা, বাংলাদেশের গেম প্ল্যান এবং গেম সেন্স নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। শান্ত যেভাবে আউট হয়েছে, আমার ক্যাপ্টেন পুল করতে গিয়ে আউট হয়েছে, আননেসেসারি শট খেলতে গিয়ে আউট হয়েছে। 24 বল মানে 4 ওভার আপনি খেলেছেন। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 20% ওভার যিনি খেলেছেন, তিনি ব্যাট করেন 60 স্ট্রাইক রেটে, রান করেছেন মাত্র 13। লিটন কুমার দাস, মহারাজকে যখন বোলিং এ আনা হলো, স্পিন অ্যাটা গেল, প্রথম বলটাই তার তর্স হইল না, একবারও বোঝার চেষ্টা করলেন না যে আসলে এই বলটা কেমন হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে সাউথ আফ্রিকার বিপক্ষে হারার পর এবার বাংলাদেশের দর্শকরা শান্তকে বাদ দেওয়ার জন্য একের পর এক নানা সমালোচনা করে যাচ্ছে এবং আলোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত শান্ত ক্যাপ্টেনের কারণে টিকে যাচ্ছেন। অন্যদিকে লিটন কুমার দাসকে নিয়েও অনেকে অনেক রকম মন্তব্য করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এভাবে বাংলাদেশ ক্রিকেট টিমের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি প্রতিদিন খেলতে থাকে, তবে মিডল অর্ডার ব্যাটসম্যানরা কি করবে? দর্শক বন্ধুরা, এবং সেই সাথে রিয়াজ হোতাজিমের এই সকল কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে কি শান্ত এবং লিটনের কারণে আজকের ম্যাচটি হারতে হয়েছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।